স্বাগত আমাদের এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য অনুষ্ঠান ডক্টর স্টেশনে। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের দেখা যাচ্ছে যে এই বিপুল জনগোষ্ঠীর অর্ধেকই নারী, বিশেষত ছেলেরাও বটে, কিন্তু বিশেষত নারীদের মধ্যে সৌন্দর্য প্রবণতাটা অনেক বেশি এবং সেই সৌন্দর্যকে বৃদ্ধি করতে এবং বয়সের সাথে সাথে আগের দিনে যে সৌন্দর্য কমে যেত সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য এখন অনেক ধরনের ট্রিটমেন্ট, ডাক্তারি চিকিৎসা আছে। তো সেই চিকিৎসা নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই চিকিৎসাকে আমরা সাধারণত অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলে থাকি। আজকে আমাদের এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডক্টর শামসুন নাহার। তিনি আছেন সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন চট্টগ্রাম মা ও শিশু এবং জেনারেল হাসপাতাল। আর যথারীতি সঞ্চালনায় আছি আমি ডাক্তার সাগরিকা শারমিন, আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই আধুনিক যুগে দেখা যাচ্ছে যে প্রতিটা মেয়েই চায় তার সৌন্দর্য, বিশেষ করে মেয়েদের কথা বলছি, ছেলেরা যে চায় না তা না। তো এই যে সৌন্দর্য ধরে রাখার ব্যাপারটা, এই ব্যাপারের জন্য আপনারা সাধারণত যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো দিয়ে থাকেন, আমাদের চট্টগ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে অনেক চর্মরোগ বিশেষজ্ঞ আছেন যারা অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা দিচ্ছেন এবং সেটার উপরে ফোকাস হচ্ছেন বা সেটার উপরে অনেকখানি ট্রেনিং কিংবা অনেক গবেষণা বা অনেক ধরনের ডিগ্রিও নিয়ে আসছেন অনেকে। তা আপনি কি বলবেন, আপনারা এখন এই চট্টগ্রামে বসে বা আপনার যে পরিসর, কাজের পরিসরে আপনি কোন কোন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো দিয়ে রাখেন? অ্যাস্থেটিক মেডিসিন আমি মা ও শিশুতে শুরু করেছি 2015 সাল থেকে। প্রথমে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে যেটা আমরা পাচ্ছিলাম মেলাজমা, মহিলাদের মুখে মেস্তার দাগ। এই মেস্তার দাগে আমরা যে কনভেনশনাল মেডিকেল ট্রিটমেন্ট দিতাম, সেই ট্রিটমেন্টে দেখা যেত রোগীরা ভালো হচ্ছে না, বারবার আমাদের কাছে আসছে যে আপনি ওষুধ দিলেন, আমি এটা লাগাচ্ছি কিন্তু আমি ভালো হচ্ছি না, আমার এটা যাচ্ছে না, আমি কি করব। তখন আমরা এটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট দেওয়ার একটা প্রয়োজনীয়তা অনুভব করলাম। তারপর আমি মা ও শিশুতে 2017-18 দিকে আমি আমাদের প্রতিষ্ঠানের অথরিটিকে জানালাম যে আমরা এরকম একটা একটা ডার্মাটো সার্জারি আমাদের লাগবে, যেখানে আমাদের এই রোগীগুলো আমরা চিকিৎসা দিতে পারবো। আমরা যখন সার্জিক্যাল ট্রিটমেন্টটা লাগছে তখন তো আমরা প্রথমেই আমরা যেগুলো পেতাম সেটা হচ্ছে আমরা ভাইরাল ওয়ার্ড পেতাম অনেকগুলো। ভাইরাল ওয়ার্ডের জন্য আমরা ক্রায়ো সার্জারিটা প্রথম আনলাম 2015 সালে। ক্রায়ো সার্জারি এটা একটা লিকুইড নাইট্রোজেন, যেটা আমরা ভাইরাল ওয়ার্ড মানে আমাদের লোকাল ভাষায় বলে আচিল, এটা একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেওয়া হয়। তো এই ওয়ার্ডের জন্য আমরা এই ক্রায়ো সার্জারি মেশিনটা আনলাম। এটা একটা লিকুইড নাইট্রোজেন যেটা আমরা ওয়ার্ডের মধ্যে স্প্রে করে দিই। স্প্রে করে দিলে ভাইরাসটা মরে যায় এবং ওয়ার্ডটা কয়েকদিন পরে এটা ঝরে পড়ে যায়। এটা এরপরে আমরা দেখলাম যে আমাদের আরও পেশেন্টরা আসছে বিভিন্ন রকম ডিপিএন বলি আমরা, তারপরে সেবোরিক ক্যারাটোসিস, এ ধরনের কিছু স্কিন লিশন, এখানে চামড়ার মতো নরম নরম ঝুলে ঝুলে থাকে, স্কিন ট্যাগ বলি আমরা। হ্যাঁ, এগুলো আমরা দেখলাম যে এগুলোর পেশেন্ট অনেক বেশি, কারণ ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু স্কিন ট্যাগ পাওয়া যায় অনেক বেশি। তো তখন আমরা প্রয়োজন অনুভব করলাম যে এগুলো কীভাবে রিমুভ করা যায়। আমরা তখন ইলেকট্রোকটারি নিয়ে আসলাম, দেখলাম যে ইলেকট্রোকটারি দিয়ে আমরা এগুলো সব রিমুভ করতে পারছি। এরপরে মহিলাদের মেলাজমার জন্য এবং একনি ব্রণের দাগের জন্য আমি দেখলাম প্রচুর মরিয়া মেয়েরা খুব অস্বস্তি বোধ করে, কান্নাকাটি করে, অনেকে বলে যে আমার বিয়ে হচ্ছে না, আমার মুখে দাগ, আমাকে সুন্দর দেখাচ্ছে না। সব কিছু চিন্তা করে আমরা কেমিক্যাল পিলিং শুরু করলাম 19 সাল থেকে। কেমিক্যাল পিলিংটা এটা মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল স্কিনকে শেডিং করা। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন,
এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. নর্মালি 21 দিন পরপর শেডিং হয়ে যায়, কিন্তু আমরা একটা অ্যাসিড লাগিয়ে সেটা মানে প্রিমেচিউর শেডিং করে দিই আমরা। প্রিমেচিউর মানে এটাকে আপনারা স্কিনটাকে ত্বরান্বিত করে, হ্যাঁ ত্বরান্বিত করে আমরা শেডিং করে দিই এটাকে। তো পিলিং বলি আর কি আমরা, মানে চামড়ার খোসার মতো তুলে ফেলা। সবচেয়ে বাইরের লেয়ার স্ট্রাটাম কর্নিয়ামকে, সবচেয়ে বাইরের লেয়ার যেটা সেটা স্ট্রাটাম কর্নিয়াম বলি আমরা। এই লেয়ারটাকে, স্তরটাকে আমরা অ্যাসিড বিভিন্ন ধরনের সুপারফিশিয়াল পিল দিয়ে আমরা এটাকে সরিয়ে দিই। এভাবে যখন 15 দিন পর পর এটা আমরা করি, একবার দুবার বা 5টা 6টা 8টা 10টা সেশনের পরে দেখা যায় আস্তে আস্তে ওর মেলাজমাটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর কালো সেই মুখের দাগটা নেই। শুধু যে দাগ যায় তা না, সবচেয়ে সুন্দর হচ্ছে স্কিনটার এইজিংটা কমে যায়, মানে স্কিনটা অনেক বেশি গ্লো করে এবং মানে ভাঁজগুলো থাকে না এবং রিঙ্কেলগুলো অনেক কমে যায় এবং স্কিনটা অনেক ব্রাইট হয়ে যায় এবং পেশেন্ট খুবই খুশি হয়ে যায় এটাতে। কিন্তু এটা কি মানে সবসময় নিয়মিত করতে হয় বা না, এটা আমরা অপটিমাম রেজাল্ট পাওয়ার পর্যন্ত করি। আমরা রেজাল্ট পাওয়ার পরে আমরা এটা কন্টিনিউ করি না, তখন আমরা কিছু টপিক্যাল থেরাপি দিয়ে দিই। যেমন মেলাজমার তো আপনারা জানেন এটা সানরে থেকে সবচেয়ে বেশি এবং হরমোনাল কিছু ইফেক্ট আছে, প্রেগনেন্সি একটা কারণ। তো আমরা এইগুলোর উপরেও আমরা ইয়ে করি। ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মহিলারা যে বাচ্চা না হওয়ার জন্য পিল খায়, এই পিল কিন্তু আপনার মেলাজমা, মুখের কালো দাগকে বাড়িয়ে দেয়। তো এগুলোও আমরা পেশেন্টদেরকে মানে কাউন্সিলিং করি। আবার খাওয়া দাওয়া, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাওয়া দাওয়া বেশি খেতে হবে, টক খাওয়ার বেশি টক খাওয়া, ফল ফ্রুটস খাওয়া, এগুলোর প্রতি এনকারেজ করি। আবার আমি যেটা করি স্পেশালি সেটা হচ্ছে ফেসিয়াল ইয়োগা। ইটস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। ইয়োগা, মুখের ব্যায়াম। আমরা শুধু শরীরের ব্যায়ামটা সবসময় সবাই শুনি যে ব্যায়াম শরীরের ব্যায়াম, কিন্তু মুখের ব্যায়াম কিন্তু অনেক বেশি কার্যকর। আপনারা দেখবেন প্লাস মুখে আসলে যত্নটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। মুখে যত্ন নেওয়াটা অনেক বেশি। আপনার 30 যখন পার হবে মেয়েদের, তখন থেকেই মুখের যত্ন নিতে হবে। যত্ন বলতে আসলে অনেকে মনে করে যত্ন মানে কি, আমার কি করব। যত্ন মানে হচ্ছে আপনি যখন ফেসটা ওয়াশ করার পরে আপনার একটা ময়শ্চারাইজার লাগাইতে হবে। এই কাজটা অনেকেই করে না। এখানে আরেকটু আমি বলি, আমরা কিন্তু দেখা যায় যে অনেকে শাড়ি কাপড় গহনাতে অনেক টাকা খরচ করে, কিন্তু যে কসমেটিক্সটা দেখা যায় যে খুব একটা মানে আমি যেটা লো কোয়ালিটির ব্যবহার করে, যেটা মুখে ইউজ করলে ফাঙ্গাল ইনফেকশন থেকে শুরু করে অনেক ধরনের চর্মরোগ হওয়ার রিঅ্যাকশন করে অনেক বেশি। এমনিতে তো জিনিসটা মানে কসমেটিক বা যে কোনো আর্টিফিশিয়াল জিনিস কম ইউজ করাই ভালো, কিন্তু সেখানে করলেও ব্র্যান্ডের বা কোনো ভালো মানের জিনিস ইউজ করা। হ্যাঁ, আপনারা হয়তো, আমি জানি না মানে আমাদের মানে মানুষ মেয়েরা জানে কি না, যে রিসেন্টলি একটা ওয়ার্ল্ড যে হয় সুন্দরী প্রতিযোগিতা, সেখানে একজন সুন্দরী উনি মেকআপ ছাড়া এসেছেন। উনি মেকআপের বিরুদ্ধে মানে একটা প্রতিবাদ ঘোষণা করেছেন, কারণ মেকআপগুলোতে প্রচুর পরিমাণে লিড ব্যবহার করে ওরা। এই লিডের কারণে কিন্তু অনেকের ক্যান্সার, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক ধরনের বিভিন্ন রোগ হয়। সে কারণে ও এটা প্রতিবাদের ভাষাস্বরূপ মেকআপ ছাড়াই সে সুন্দরী প্রতিযোগিতায় সে অ্যাটেন্ড করেছিল। তো আমরা এই জিনিসটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে, কারণ এটা শুরু হলো, আস্তে আস্তে কিন্তু এটা বাড়বে। আমাদেরকে মেকআপ থেকে সরে স্কিনের প্রতি যত্নশীল হতে হবে। মেকআপ আমরা কম ব্যবহার করব, আর যদি ব্যবহার করতেই হয় আমরা একটু ভালো কোয়ালিটির, যেখানে লিডের পরিমাণ কম, আর যেখানে যেসব মেকআপের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই জিনিসগুলো উপাদানগুলো থাকে, লিখাই থাকে পিছনে যে না আছে এটা। বিশেষ করে আমাদের এগুলো থাকলে ব্র্যান্ড বেসড, ব্র্যান্ড বেসড এগুলো।
তো এগুলো কিন্তু মুখে একনি করে, অনেক বেশি মুখে ব্রণ করে। আমি একটু এই প্রসঙ্গে আসি যে আমাদের যে টিনেজ মেয়েরা আমরা দেখি যে আমাদেরও মানে কম বয়সে একটা যে গ্রোন আপ এজ, সেই বয়সে মুখের মধ্যে অ্যাকনি হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এই যে অ্যাকনির ট্রিটমেন্ট একটা বাচ্চা মেয়ে বিশেষ করে, তখন তো দেখা যায় যে জীবনের একটা উঠতি বয়স, এই একটা তার একটা মেন্টাল অশান্তিরও কারণ হয়ে যায়। দেখা যায় যে খুব অ্যাকনি হচ্ছে বা ব্রণ হচ্ছে মুখের মধ্যে, সে খুব ডিপ্রেশনে চলে যায়, একটু কমপ্লেক্সিটিতে ভোগে। তো এই ব্যাপারে আপনারা মানে কি করছেন প্রাথমিকভাবে? আমরা ব্রণ, আপনারা জানেন বয়ঃসন্ধিকাল, ওই সময় আমাদের বডিতে হরমোন, সেক্স হরমোনগুলো সিক্রেট হয়। ছেলেদের টেস্টোস্টেরন আর মেয়েদের শরীরে স্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো সিক্রেট হয়। এই সিক্রেট হওয়ার কারণে মেয়েদের ব্রেস্ট বড় হয়, মাসিক শুরু হয়, ছেলেদের লোম ওঠে জায়গায় জায়গায়, হ্যাঁ, মেয়েদেরও লোম ওঠে। তো এই যে একটা আমার শরীরের যে ফিজিওলজিক্যাল প্রসেস, এই প্রসেসেরই একটা মানে আমি বলবো এটা প্রসেসের পার্শ্ব প্রতিক্রিয়া, যে আমরা মানে দুই একটা মুখের মধ্যে আমরা ব্রণ পাই। তো স্বাভাবিকভাবে এগুলো আসলে পরিমাণে কম পরিমাণেই উঠে, কিন্তু দেখা যায় যখনই মুখের মধ্যে ব্রণ দেখে তখন ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তারা কি করে, এখানে শসা লাগানো শুরু করে, অ্যালোভেরা জেল, হ্যাঁ, তারপরে এই যে ভেষজ জিনিসগুলো লাগানো শুরু করে, তখন সে ব্রণের পরিমাণটাকে বাড়িয়ে দেয়, মানে স্কিনটাকে আরও অয়েলি করে দেয় সে। তা আমাদের করতে হবে, আমাদের অয়েলটা যেন কম হয় সেদিকে খেয়াল করতে হবে। যত বেশি অয়েলি হবে তত বেশি ব্রণ হবে। তো অয়েলি না হওয়ার জন্য আমাকে অয়েল খাওয়া প্রথমে কমাইতে হবে, তেল খাওয়া, মানে তৈলাক্ত খাবার, যেমন আমাদের এখনকার যুগের বাচ্চারা যেটা খায় ফাস্ট ফুডের দিকে, ফাস্ট ফুড, এটাই এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ওয়েট কমিয়ে রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের আপা যেটা বলছেন যে ওয়েট, আজকালকার দিনে দেখা যায় ফাস্ট ফুড ওরিয়েন্টেড, দেখা যাচ্ছে ওরা ডায়েট করছে কিন্তু খাচ্ছে আবার ওই বার্গার কিংবা ওই ফাস্ট ফুডের দোকান থেকে, সেটা কিন্তু ওয়েট বাড়াচ্ছে। আমি আমার অনেক রোগীকেই দেখি, খুব বাবা মা হয়তো বা খুব ফিট আছেন কিন্তু মানে বাচ্চারাই দেখা যায় ওভারওয়েট হয়ে যাচ্ছে। এটা বিভিন্ন কারণ আছে। আমাদের সময় আমরা যখন খেলতে যেতাম, বিশাল বিশাল মাঠ ছিল, এটা একটা কারণ। এখন ওই সব মোবাইল কিংবা ল্যাপটপ ওরিয়েন্টেড সব কিছু, খেলাধুলা সব কিছু ওখানে। তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ। আপনি বলছেন ওয়েটটা নিয়ন্ত্রণ করতে হবে, তারপর হাতে এগুলোকে প্রেস করা যাবে না, আর প্রচুর পানি খেতে হবে। যত বেশি পানি খাবে তত তার হরমোন যে সিক্রেশনটা কমবে, এটা কমে যাবে, এটা যেটা স্কিনে যেটা সেবাম সিক্রেশন সেটা কম হবে। আর সবসময় ফ্রিকোয়েন্ট মুখটা ধুয়ে ওয়াশ করতে হবে, হ্যাঁ, ওয়াশ করে পরিষ্কার রাখতে হবে। আর আমরা ডক্টরের কাছে আসলে আমরা কিছু মেডিসিন দিই, সেগুলো সে লাগাবে। কসমেটিক্স ব্যবহার কমায় দিতে হবে, কসমেটিক্সের ব্যবহার কমাতে হবে। আমাদের দেশে তো জানেন ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া তাদের চলেই না। এই ফেয়ার অ্যান্ড লাভলি লাগানোটা কমাইতে হবে। এগুলো কিন্তু মার্কারি, লিট এগুলো ব্যবহার করে, এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। আর পার্লারে গিয়ে ফেসিয়াল করা, তারপরে বিভিন্ন রকম ভেষজ চিকিৎসা, এগুলো কিন্তু ব্রণ বাড়িয়ে দেয়। মুখে ব্রণ থাকলে এগুলো করা যাবে না। তবে আমরা এখন যেটা করি সেটা পিলিং করা যাবে। পিলিং করলে কিন্তু ব্রণের পরিমাণ, এই কেমিক্যাল পিলিং আমরা একটু জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে ব্রণটা একটা দাগ রেখে যাচ্ছে, হয়তো শুকিয়ে গেল বা চলে গেল, কিন্তু মুখে একটা দাগ, সেটাও একটা ডিপ্রেশনের কারণ হয়ে যায়। বিশেষ করে যে আরডিএস এর যে মেয়েরা, তাদের এটা খুব স্বাভাবিক একটা হরমোনাল এজ থাকে বা হরমোনাল ডিফারেন্স কিংবা চেঞ্জের কারণে হয়। তো আপনারা সেক্ষেত্রে কি করেন যখন এই যে দাগ বা কোনো গর্ত হয়ে থাকে? অনেক সময় দেখা যায় যে ব্রণ ভালো হয়ে গেল, একটা পার্মানেন্ট গর্ত হয়ে গেল, সেটাকে আমরা আইসপিক স্কার বলি। আমরা এই গর্তটাও কিন্তু পিলিং দিয়ে আমরা এটা ঠিক করতে পারি, হ্যাঁ, ভরাট করতে পারি পিলিং করে, অথবা আমরা রিজুভিনেট করে পিআরপি থেরাপি দিয়েও অনেক সময় এই স্কারগুলো ঠিক করা যায়। এটা ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। সবগুলো পেশেন্ট আমরা যতগুলো করেছি মোটামুটি ভালো রেজাল্ট ছিল। তবে পেশেন্ট ধৈর্যহারা হয়ে যায়, এটা একটা বড় সমস্যা। চিকিৎসাটা সময় লাগছে, দীর্ঘদিন সময়টা নিতে চায় না তারা। তবে কিছু মানে প্রিভেন্টিভগুলো নিলেও কিন্তু অনেক ব্রণের সংখ্যা অনেক কমে যায়। খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন, এক্সারসাইজ করা, মানে প্রতিরোধ মানে এটা তো সব বিষয়ের ক্ষেত্রে, সব রোগের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট যে যেসব রোগের প্রতিরোধ করা যায় সেটা যেন আমরা প্রতিরোধ দিয়েই প্রিভেন্ট মানে মোকাবেলা করি। কারণ একবার হয়ে গেলে সেটা ট্রিটমেন্ট করাটা বড় ধৈর্যের ব্যাপার। আর এই ধরনের উঠতি বয়সের মেয়েদের যখন এই যে ব্রণ নিয়ে সমস্যা হয়, সেটা তো আরও ধৈর্যের ব্যাপার। আপনি অনেক ধন্যবাদ, আপনাকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বললেন। আর একটু শুনতে চাই যে আপনারা মুখের মধ্যে
এখন যেটা করে যে পিআরপি সম্পর্কে একটু বলবেন, যে দেখা যায় যে মুখে বলি রেখা পড়া খুব স্বাভাবিক, দুনিয়া এগিয়ে যাচ্ছে, মানুষ সভ্যতা এগিয়ে যাচ্ছে, মেয়েরাও এগিয়ে যাচ্ছে। এখন দেখা যায় যে মুখে বয়সের সাথে যে মুখে বলি রেখা, সেটা দেখা যায় অনেকেই মানতে চাচ্ছেন না, এবং আসলে শুধু মানতে চাচ্ছেন না তা না, সেটার ট্রিটমেন্টও আপনারা করে থাকেন এবং খুব ভালোভাবে সেটা ফল পাওয়া যাচ্ছে। তো এই সম্পর্কে যদি একটু কিছু বলেন। বলি রেখার জন্য আমি প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে ফেস যোগা। এটার কোনো বিকল্প নেই। ফেস যোগা যদি রেগুলার 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যদি করতে পারি, প্রতিদিন করতে হবে, তাহলে কিন্তু বলি রেখা অনেক আসবে, কিন্তু ধীরে ধীরে আসবে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া, মেসেজ যেগুলো আছে, হ্যাঁ, খাওয়া দাওয়ার মধ্যেও যদি পরিবর্তন আনি, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো বেশি খাই। আর যাদের বলি রাখা হয়ে গেল, পিলিং, আমরা মাইল্ড যেগুলো মানে আসে বলি রাখা, হালকা হালকা চোখের কোণার মধ্যে, মুখের এখানে, হ্যাঁ, যেগুলো খুব হালকা করে ফাইন যেগুলো আসে, সেগুলো আমরা পিলিং দিয়ে ভালো হয়ে যায়। হ্যাঁ, অনেক ধরনের পিল আছে যেগুলো দিলে বলি রেখাগুলো কমে যায়। তারপরে আর যেগুলো ডিপ একদম মানে একদম গর্তের মতো হয়ে যাচ্ছে, পিলটা কেমিক্যাল পিল যেটা, সেটা এগুলো আমরা বিভিন্ন ধরনের সুপারফিশিয়াল পিল যেগুলো আমরা এগুলো ব্যবহার করি, যেমন গ্লাইকোলিক অ্যাসিড। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. ল্যাকটিক অ্যাসিড, তারপরে কোজিক অ্যাসিড, তারপরে আপনার রেটিনয়েক অ্যাসিড, এগুলো বিভিন্ন ধরনের অ্যাসিড। এই অ্যাসিডগুলোর কাজ হচ্ছে চামড়া এক্সফোলিয়েশন করা, মানে চামড়া ফেলে দেওয়া, মানে এক্সফোলিয়েশন বলতে শেডিং, ফেলে কলার খোসার মতো তুলে ফেলা যায়, হ্যাঁ ওরকমই। তো এটা কোনো ক্ষতি করে না, এটার সাইড এফেক্ট আসলে নাই বললেই চলে। আবার কিছু ডিপ পিল আছে, সেগুলো মেস্তাতে আমরা ব্যবহার করি, কারণ মেস্তাগুলো অনেক ডিপে থাকে, স্কিনের ডিপার লেয়ারে থাকে, সেজন্য ডিপ পিল ব্যবহার করতে হয়। ওগুলো একটু করসিভ, ওগুলো সবাইকে দেওয়া যায় না, দিলেও সাবধানতা অবলম্বন করতে হয়। তো সুপারফিশিয়াল পিলগুলো খুবই ভালো, বলি রাখাও কমে যায়, স্কিনে অনেক গ্লো আসে, একনিও কমে যায়। আর যাদের বেশি ডিপ মানে গর্তের মতো বলি রাখা, মানে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, কপালে এই জায়গাগুলোতে, হ্যাঁ, তারপরে ক্রাউস ফিট, এখানে চোখের কোণায়, তারপর নাকের এই জায়গাগুগুলোতে এখানে হাসলে ভাঁজ পড়ে যায়, ওগুলো আমরা বটক্স দিচ্ছি আমরা। বটক্স একটা যেটা কেমিক্যাল, যেটা আমরা এই মাসেলগুলোকে প্যারালাইজড করে দিলে তখন ও যখন হাসে বা ভ্রু কুচকায় তখন আর ভাঁজটা পড়ে না, কুচকানো জিনিসটা আর সে করতে পারে না। আমরা একটু পরে আসছি। আমরা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যালোপ্লাসিয়া আমরা বলি, যে মাথায় চুল কমে যাচ্ছে, বিশেষ করে সামনের দিকে মহিলাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপ্লাসিয়া আমরা যেটা বলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা কি করছেন? মানে মানুষের সৌন্দর্যের তো একটা বড় অংশ আসলে চুল। হ্যাঁ,
চুল নিয়ে অনেক কথা, চুলের আলাদা লেখাপড়া, আলাদা চুল, এখন তো চুল বিশেষজ্ঞও তৈরি হচ্ছে পৃথিবীতে, চুল নিয়ে ওনারা গবেষণা করে, কাজ করে। তো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, ফিমেল প্যাটার্ন ব্যাল্ডনেস বলি আমরা, যেটা সামনে থেকে চুল আস্তে আস্তে কমতে থাকে। এটা বয়সের জন্য হয়, মানে স্লো আমাদের যে হেয়ারগুলো আছে আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, এটাকে মিনিয়েচারাইজেশন বলে। আস্তে আস্তে আমাদের হেলদি চুলগুলো আস্তে আস্তে সাইজে ছোট এবং এগুলো বুড়ো হয়ে যায়। এগুলো মানে যেটা আমার হেলদি একটা লম্বা সুন্দর একটা চুল ছিল, আস্তে আস্তে শেষ সময়ের সাপেক্ষে এটা বুড়ো হয়ে যায়। এটা হরমোনের এফেক্ট, আমরা যেটা একদম বলবো হরমোন না, আমার শরীরে হরমোন সিক্রেশন যত কমতে থাকবে এবং আপনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া চুল পড়তে থাকবে। আমরা এখানে হরমোনটা কমার সাথে সাথে অ্যান্ড্রোজেনিক হরমোন, অ্যান্ড্রোজেনিক হরমোন কমে যাচ্ছে, আমার চুলও আস্তে আস্তে মানে পাতলা হয়ে যাচ্ছে এবং বুড়ো হয়ে যাচ্ছে সে। তো এই ক্ষেত্রে যেটা আমরা করবো, মহিলাদের ইয়াং মেয়েদের কিন্তু ফিমেল প্যাটার্ন ব্যান্ডনেস হয় বেশিরভাগ চুল বাঁধতে না জানার কারণে, টাইট করে ট্র্যাকশন করে চুল বেঁধে রাখে। আমাদের দেশে আমি চট্টগ্রামে বেশি দেখি এটা, মেয়েদেরকে কী করে বাচ্চা মারা টেনে চুলগুলোকে খুব টাইট করে পিছনে বেঁধে দেয় যাতে পড়ালেখায় তাকে ডিস্টার্ব না করে বা এটা। এখন এই যে ট্র্যাকশন অ্যালোপেশিয়া, খুব টেনে যদি চুল বেঁধে রাখে সেক্ষেত্রে সামনের দিকে চুলগুলো কিন্তু আস্তে আস্তে হেয়ার লাইনটা সরে গিয়ে পিছনে চলে যাবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে চুল ধোয়ার পরে, গোসলের পরে খুব জোরে বাড়ি দিয়ে চুলটাকে শুকানোর চেষ্টা করে। চুল যখন ভিজে যায় তখন আমাদের চুলের গোড়াগুলো কিন্তু নরম হয়ে যায়। যত বেশি এটা বাড়ি দিবে বা মশরামশরি করবে তত বেশি চুল উঠে আসবে। ওটার কারণেও কিন্তু সামনের দিকে বেল্ট মানে আস্তে আস্তে চুল কমতে থাকে। আরেকটা যেটা আমাদের বললাম নর্মাল হরমোনাল প্রসেস, সেটার কারণে আয়রন ডেফিসিয়েন্সি, শরীরে আয়রনের পরিমাণ কমে গেলে, রক্তের পরিমাণ কমে গেলে সেখানেও দেখা যায় অ্যালোপেশিয়া, চুল পড়ে এবং চুল পরিমাণ ভলিউম কমে যায়, চুলের কালারটাও কিন্তু আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায় যদি জিঙ্কের ডেফিসিয়েন্সি হয়, এগুলোর কারণে হয়। তো আমরা এগুলো সব সাপ্লিমেন্ট দিই, আয়রন খেতে দিই, জিঙ্ক খেতে দিই, এগুলো মাটি। আপা যেটা বললেন যে এটা তো আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা নিজেরাও কিন্তু খুব টেনে টেনে চুল বেঁধে স্কুলে যেতাম সেই কলা বেনি বা বেনি করে। তো জিনিসটা এভাবে টেনে চুল বাঁধলে সেটা সামনের দিকে চুলগুলোর গোড়াটা নরম করে ফেলে, যার ফলে সামনের দিকে চুলগুলো হেয়ার লাইনটা পিছনে চলে যাচ্ছে। এবং আরও একটা জিনিস যেটা আয়রন ডেফিসিয়েন্সি কিংবা বিভিন্ন ভিটামিনের অভাব, সেটা তো আছে যে সেজন্য পুষ্টিকর খাবার খাওয়া এবং রক্তের যাতে রক্তশূন্যতা দেখা না দেয়, যেটা আমাদের খাদ্যাভ্যাসের বিভিন্ন মিসম্যানেজমেন্ট কিংবা যেটা বলবো যে অপরিণত বা অপরিপক্ক খাদ্যাভ্যাসের জন্য হয়ে থাকে, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আসুন আমরা তাহলে এর পরের অংশটা শুনি, যেটা নিয়ে আপা বলতে চাচ্ছিলেন যে বোটক্স। তো বোটক্স জিনিসটা কি? বোটক্সটা আমরা রিঙ্কেলে আমরা এখন ইউজ করছি, যেটা আমাদের কপালের মাঝখানে ভাঁজ পড়ে যাচ্ছে, এই চামড়াগুলো ভাঁজ পড়ে যায়, তারপরে চোখের কোণায় আমাদের ভাঁজ হয়ে যায়। হ্যাঁ, এটা বোটক্সটা আমরা ইনজেক্টেবল ফর্মে এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিলে এই মাসলটা প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড হয়ে গেলে আর মানে পার্সন সেটা কুচকাতে পারে না, কুচকাতে না পারলে এই ভাঁজটা আর দেখা যায় না। এই যে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, তবে ফেশিয়াল রিজুভিনেশনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর কোথায় ইউজ করা যায় এটা? বোটক্স তো এখন অনেক কিছুতে, ইভেন অনেক ডিজিজও আমরা মানে ডক্টররা ব্যবহার করছে, যেমন প্যারালাইজড, যেমন ফেশিয়াল আপনার নার্ভ পলসি, সেখানেও এটা ব্যবহার করা হয়। তারপর স্ট্রোকে ব্যবহার করছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যাদের প্যারালাইসিস হয়ে যাচ্ছে এক হাত এক পা, হ্যাঁ, স্ট্রোকের রোগী, ওদের কিন্তু আপনার বোটক্সের অনেক বেশি রোল আছে। তারপর হাতের মধ্যে যাদের হাত বেশি ঘামে, হ্যাঁ, সেখানেও কনভেনশনাল ওষুধে যদি ভালো না হয়, সে লাগানো ক্রিমগুলোতে ভালো হচ্ছে না বা আইন্ট্রোফোরেসিস দেওয়া পরেও ভালো হচ্ছে না। আপনারা করেন? হ্যাঁ, হাতের মধ্যে আমরা বোটক্সটা আমরা হাতে এটাতে কি কাজ করে বোটক্স? এটা ঘামটা আমাদের অনেক পেশেন্টই থাকে, ইভেন আমার অনেক পরিচিত জন আছে যাদের হাত দেখা যায় যে খুব ঘেমে একদম সেচেতে হয়ে যায়। এই ঘামটা বন্ধ করে দিবে হাতে যদি আমরা এটা বোটক্সটা অ্যাপ্লাই করি। তারপরে আমরা আবার চুলে পিআরপি থেরাপি দিচ্ছি। পিআরপি থেরাপি মানে হচ্ছে পেশেন্টের ব্লাডটা নিয়ে ওখানে যে প্লেটলেট পোর্শনটা, প্লেটলেটের নিচের যে পোর্শনটা আমরা পাই, সে প্লেটলেট রিচ প্লাজমা বলি আমরা, মানে যেখানে প্লেটলেটের পরিমাণ, হ্যাঁ, প্লাজমা, যেখানে যে অংশটাতে প্লেটলেটের পরিমাণ অনেক বেশি, এবং শুধু প্লেটলেট না, সেখানে অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে। গ্রোথ ফ্যাক্টর মানে হচ্ছে এমন কিছু কোষ যেগুলো কোনো কিছুকে বাড়িয়ে দেয়, মানে সেলের পরিমাণ বাড়িয়ে দেয়।
তো এই জিনিসটা যদি আমরা চুলের মাথার মধ্যে দেই আমাদের মানে এটা চুলের গ্রোথকে বাড়িয়ে দেয় এটা। মানে ব্যাপারটা হচ্ছে যেই পেশেন্ট সেই পেশেন্টের ব্লাডটা আপনারা নিচ্ছেন, সেটা একটা মেশিনারি সেন্ট্রিফিউজ করা হয়, বসানো হয়, সেখানে যে প্লাজমা অংশটা সেই অংশটা আলাদা করে নিয়ে সেটাই আবার ইনজেকশন তার মাথায় দেই স্কিনের রিজুভিনেশনের জন্য, স্কিনের এইজিং কমানোর জন্য, রিঙ্কলস কমানোর জন্য, তারপর আপনার মানে বয়স্ক ভাবটা কমিয়ে ফেলার জন্য, নতুন নতুন কোষ তৈরি হওয়ার জন্য স্টিমুলেশন দেওয়া, এটা আর কিছুই না। এই জিনিসটাই আমরা দিচ্ছি, আমরা রিজুভিনেশন, স্কিন রিজুভিনেশন অনেক বেশি এখন সব ডার্মাটোলজিস্টরা মোটামুটি ব্যবহার করছে এই জিনিসটা, এবং এটা খুব কার্যকরী। অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছুই জানলাম, বিশেষ করে আধুনিক মহিলারা যারা সৌন্দর্য সচেতন তাদের জন্য তো অবশ্যই ডেফিনেটলি এই সব ইনফরমেশন কাজে লাগবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের আজকে ডক্টর বললেন যে ফেস ইয়োগা, আপনি যে আর্টিফিশিয়াল যত কিছুই করেন, মেকআপ করেন, আপনি পিআরপি বা যে বোটক্স, এটা তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি যেটা আপনার ইনার সৌন্দর্য, ভিতরের যে সৌন্দর্য, সেটাকে ধরে রাখার ব্যাপারটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিন হাঁটি, প্রতিদিন এক্সারসাইজ করি, কিন্তু ফেসের যত্নে যে মুখের যে আলাদা ব্যায়াম আছে সেই সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল হতে হবে। আর এটা যেটা হেয়ার নিয়েও আমরা আলোচনা করলাম যে চেনে চুল বাঁধা, চুলের যে যত্ন, আমরা আগের দিনে দেখতাম যে একটা গোসল করে আসার পরে খুব টেনে টেনে চুল মোছা হয়, কিংবা চুল ঝাড়া হয় গামছা দিয়ে বা তোয়ালে দিয়ে, এই জিনিসগুলো খুব খারাপ। এতে যেটা হয় যে চুলের গোড়াটা নরম হয়ে যাচ্ছে এবং চুল পড়ে যাচ্ছে, বিশেষ করে সামনের দিক থেকে। তো সেটাও একটা সৌন্দর্য হানির অংশ। আমরা আমাদের আসলে অনুষ্ঠানের শেষের দিকে সৌন্দর্য নিয়ে কথা বলতে গেলে তো আসলে এটা শেষ হওয়ার নয়। তো আরও যেটা ইম্পর্টেন্ট কথা আমাদের ডক্টর বললেন যে আমাদের মেকআপ ছাড়া তো আসলে আধুনিক মহিলারা দেখা যায় ঘর থেকে একটু বের হলেই মেকআপ। তো এই ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। এই ডিপেন্ডেন্সিটা কমিয়ে বরং যেটা ন্যাচারাল বিউটি সেটাকে আমাদের প্রস্ফুটিত করা বা সেটাকেই লাইমলাইটে আনার মতো সাহসিকতা, কিংবা সেটার সৌন্দর্যই আসলে পার্মানেন্ট সৌন্দর্য। অন্য যত সৌন্দর্যই থাকুক, আমার সাথে নিশ্চয়ই আপনি একই করবেন। অবশ্যই একমত। এবং সানস্ক্রিন ব্যবহার করা, সানস্ক্রিন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা যেটা যে সানস্ক্রিন। আমরা যেহেতু যারা কর্মজীবী মহিলা আছে যখন তখন বের হচ্ছি, শুধু কর্মজীবী না, আসলে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যে যারা রান্নাবান্না করছেন তারা কিন্তু আগুনের তাপেই সারাদিন থাকছেন, কিন্তু সানস্ক্রিনের ব্যবহার সবাই ধরেই নেয় যে বাইরে গেলে, রোদের মধ্যে গেলে তখন সানস্ক্রিন। এই যে এত গরম পড়ছে, ছাদের গরম, মানে বাসা বাড়িগুলো গরম, এলইডি লাইট, এগুলো কিন্তু এমনিতেও বাসা বাড়িতেও কিন্তু এখন খুব গরম। যারা বিশেষ করে টপ ফ্লোরে আছেন তাদের তো গরমে সিদ্ধ হওয়ার, সবসময় তো আর এসি ছেড়ে রাখাটা সবাই তো অ্যাফোর্ড করতে পারছে না। তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের দর্শকদের, বিশেষ করে নারী দর্শকদের উদ্দেশ্যে কিছু সৌন্দর্য টিপস বা কিছু যদি বলেন যে আমি মানে অ্যাডোলেসেন্ট যারা এবং যারা বয়স্ক সবাই আপনারা মানে ত্বকের প্রতি সচেতন হবেন, ত্বকের যত্ন নেওয়ার অভ্যাস করবেন। যে কোনো কিছু আমি বাজারে গেলাম, দেখলাম, নিয়ে মানে মুখে ট্রাই করব না, আমি তো গিনিপিগ না। হ্যাঁ, আমি এটা লাগালাম, রিয়াকশন করলো, আবার লাগালাম, এটা করা যাবে না। আর ভেষজ জিনিসগুলো ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। অ্যালোভেরা কিন্তু অনেকেই সরাসরি গাছ থেকে নিয়ে অ্যাপ্লাই করা শুরু করে, এটা কিন্তু কন্টাক্ট ডার্মাটাইটিস করে, কিন্তু অনেকের করে, অনেকের করে না। তারপরে প্রেগনেন্ট যারা, তারা সচেতন থাকবেন, সানস্ক্রিন ব্যবহার করবেন। বয়স্ক যারা 30 পার হয়ে গেল তারা, এবং ইয়াং জেনারেশন, ইভেন বাচ্চাদেরকেও এখন বলা হচ্ছে সানস্ক্রিন দেওয়ার জন্য। বাচ্চাদের চামড়াও কিন্তু এখন পুড়ে যাচ্ছে, অনেক বেশি গরম হওয়ার কারণে। বিশেষ করে অনেকে যখন এই যে কক্সবাজার যায়, বেড়াতে যায়, এখন তো অনেক বেড়ানোর মানে ট্রেন্ড, এখন বেড়াতে যায় বেশি, তো সেখানে অবশ্যই সানস্ক্রিন ব্যাগে রাখবেন। সানস্ক্রিন মনে রাখবেন এখানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর থাকতে হবে, এবং সানস্ক্রিন সবসময় মেডিসিন শপ থেকে নেবেন। কসমেটিক্সের দোকানে যে সানস্ক্রিন ব্যবহার করে ওখানে বেশিরভাগ সময়ই সান প্রোটেক্টিং ফ্যাক্টরগুলো থাকে না, যার কারণে এটা আসলে খুব বেশি একটা কার্যকর নয়। হ্যাঁ, সানস্ক্রিন কাজ করছে কি না আপনি একবার লাগালেই বুঝতে পারবেন। সানস্ক্রিন লাগানোর পরে একটু ঘাম হয় এবং একটু জলাভাব হয়, যদি এরকম কিছু না হয় তাহলে বুঝবেন এটা আসলে কোনো সান প্রোটেক্টিং ফ্যাক্টরই নাই এটাতে। এবং সানস্ক্রিনগুলো আপনার কাজ বুঝে আপনি নেবেন, আপনার ত্বক বুঝে নিতে হবে। অয়েলি স্কিনের জন্য আলাদা আছে, ড্রাই স্কিনের জন্য আলাদা আছে, গরমের জন্য আলাদা আছে, শীতের জন্য আলাদা আছে। এটা গায়ে মানে বটলের গায়েই লেখা থাকে
ওভাবে দেখে ফার্মাসিস্টের সাথে আলাপ করে এভাবে নেওয়া যায়। সবসময় যে ডক্টরের প্রেসক্রিপশন লাগবে এরকম না বিষয়টা, এটা ফার্মাসি থেকে আপনার মানে যেগুলো মডেল ফার্মেসি ওখানে উপরে সেগুলো থেকে কিন্তু আপনি ওখানে ফার্মাসিস্ট থাকে, ফার্মাসিস্ট থেকে জিজ্ঞেস করে এটা নেওয়া যায়। এটা আপনি বলবেন যে আমার স্কিন ড্রাই, আমার জন্য একটা এরকম দেন। অনেক ধন্যবাদ হ্যাঁ, আপা আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে যুগটাই অনেক বেশি এগিয়ে গেছে এবং সৌন্দর্য একটা মানুষের কনফিডেন্সই বাড়ায়। সৌন্দর্য আমি বলছি না যে শুধুমাত্র বাইরের সৌন্দর্যটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট, মানুষের কনফিডেন্সই, তার ইনার বিউটি, দ্যাটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। একটা মহিলা, বিশেষ করে একজন আমাদের মহিলারাই তো মা হবেন, তারা প্রেগনেন্ট হন, তারাই বাচ্চাকে মানুষ করে তোলেন, সুতরাং তাদের আত্মবিশ্বাসটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং এই আত্মবিশ্বাসের সাথে সৌন্দর্য কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই সৌন্দর্যটা শুধুমাত্র সুন্দর চেহারা বা সুন্দর অবয়ব সেটা কিন্তু সৌন্দর্য না, সৌন্দর্য হচ্ছে সব মিলিয়ে সৌন্দর্য। তারপরেও মানুষের কিছু আশা থাকে যে আমাকে সবার সামনে একটু সুন্দর দেখা কিংবা নিজেকে একটু সুন্দর করে প্রেজেন্ট করতে ইচ্ছা করে। সেই আঙ্গিকে আজকে আমাদের আলোচনা এস্থেটিক মেডিকেল থেরাপি কিংবা সার্জিক্যাল থেরাপি যেটাই বলেন, সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং কোথায় গেলে আপনারা সেই চিকিৎসা পাবেন সেটাও আমরা আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি। এই আলোচনা আপনাদের যদি বিন্দুমাত্র উপকার করে তাহলে সেটাই আমাদের সার্থকতা। থাকুন এটিএন বাংলার সাথে, থাকুন ডক্টর স্টেশনের সাথে।